শ্রেয়া হতবাক, চোখ তুলে তাকাতে অবধি পারছে না। মাথায় হাজারো রহস্য উন্মোচনের খেলা চলছে। প্রিয় পর্যন্ত জানে না ওর অতীত, চৌধুরী বাড়ির সঙ্গে সম্পর্কের কথা তাহলে তার পরিবার জানবে কেমন করে? বুঝলো যথেষ্ট স্বাভাবিক থাকতে হবে ত্রিহা ও মেহরিমা চৌধুরীর সামনে। তবে ওর ভিতরে তীব্র হতে তীব্রভাবে আক্রমণ করছে একটা কথা, একটা সত্য, এবং তা হলো তুর্য স্যারই তার সেই পাগল স্বামী তুর্য চৌধুরী। পোশাক দ্বারা আবৃত পিঠ বেয়ে ঘাম নেমে যাচ্ছে নিচের দিকে, একটু আধটু ভিজিয়ে দিচ্ছে আকাশি রঙের জামাটাও। রাশেদা মেহরিমার দিকে চেয়ে হাসি হাসি মুখ করে বললেন, আসুন আপা, দাঁড়িয়ে আছেন কেন? আর ও প্রিয়র বান্ধবী, আমার আরেকটা মেয়ে। শ্রেয়া চোখ ছলছল করে উঠল। প্রিয়র মায়ের এই আপন পরিচয় দেওয়াটা ওকে বরাবরই অবাক করে। মনে হয় এই মহিলার ভালোবাসাটা ভেজালবিহীন, কোনো প্রকার স্বার্থ লুকায়িত নেই। অথচ সামনে অতি দামি বেশভূষায় হাজির মানুষটার সম্পর্কে ওর শাশুড়ি, যিনি একদিন ওকে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে বলেছিল, এতিম মেয়ে ঘরে তুলেছে ছেলের অসহায় জীবন দেখে, কিন্তু তুমি আশানুরূপ কাজ করনি। এই না যে আমি এতিমদের পছন্দ করি না, কিন্তু তুমি আমার ছেলের অযোগ্য। এতে হলেও সত্য, পাগল হয়েও যে ছেলে তোমার দিকে চোখ তুললেও তাকায়নি, সুস্থ থাকলে ধারে কাছেও ঘেঁষতে দিত না। আর সেই তুমি কিনা সবার সামনে আমার ছেলেকে পাগল প্রকাশ করে তুচ্ছ করে চলে গেলে। একবার গিয়ে দ্বিতীয়বার ফেরার মুখ তুমি রাখুনি। রূপা কেমন করে বুঝবে স্বর্ণের কদর? তুমি তো রূপাও হতে পারোনি। আমার ছেলে আমার প্রাণ, আর সেই প্রাণকে তুচ্ছ করেছো তুমি। শ্রেয়া কাল বিলম্ব না করে সালাম দিয়ে রুম ত্যাগ করে। রুম থেকে বেরিয়ে ছুটে যায় ছাদে। এক পাশের দেয়ালে পিঠ এলিয়ে চোখ বুজে নেয়। নিমিষে তপ্ত নোনতা জল গড়ায় ফোটায় ফোটায়। নীরবে নিঃশব্দে কান্না, কিছু দুঃখ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া খুশি মিলে অশ্রুরূপে ঝরছে। ভাঙা গলায় বলল, আপনি আমার স্বামী তুর্য স্যার, সুস্থ হয়ে গিয়েছেন আপনি। আমার এত কাছে ছিলেন, কিন্তু আমি চিনতে পারিনি আপনাকে। শুধু মনে হতো আপনার সেই রসপূর্ণ কণ্ঠস্বর আমার পরিচিত। বিড়বিড় করে কথাগুলো বলে শ্রেয়া থামল। আখিদয় বুঝে রেখেই নিশ্চুপ সময় পার করতে থাকে। একটা সময় স্নান হেসে মেয়েটা নিজের মনকে বুঝায়, উনি তো জানেই না আমি তার রূপ। ওনার কাছে আমি শুধুমাত্র ছাত্রী, তুর্য স্যারের ছাত্রী, যাকে না দেখেই কেবল নাম শুনে হৃদয় সন্ধি ঘটাতে চেয়েছিল। শ্রেয়া সেই মানুষটার মুখটা মনের ক্যানভাসে রঙিন হয়ে ফুটে আছে। শ্রেয়া তুর্যর এমনিতেই বলে একটা কথাকে কেন্দ্র করে মিনমিন সরে আড়ালো, আপনার ছবি আমার দৃষ্টিতে আঁকা হয়ে গিয়েছে স্যার। তখন স্যার বলে, আপনার কাটা হাত দেখে খারাপ লাগছিল, আর এখন আমার স্বামীর রক্তাক্ত হাত মনে করে হৃদয় পুড়ছে। কি অদ্ভুত, এক লহুমে সব কিছুর কত পরিবর্তন। কিন্তু আপনাকে বোধহয় আমার পাওয়া হবে না, কখনোই না। কাজল লেপতে গিয়েছে, নেত্র কার্নিশ বেয়ে জল পড়ছে না। চিকন দু অধরে স্নান হাসির আলিঙ্গনে চক্ষু জোড়া থামিয়ে দিয়েছে অশ্রু বিসর্জন। কি হবে এত কেঁদে? দিনের আয়ু ফুরিয়ে সন্ধ্যের আগমন ঘটবে, তবুও শ্রেয়ার আশার প্রদীপ জ্বলবে না, কবুও না। তবে শ্রেয়া খুশি, অত্যন্ত শান্তি অনুভব করছে নিজের স্বামীকে চিনতে পেরে। এটাই শূন্য জীবনের প্রথম পূর্ণতা। সাদা ওড়নাটার এক কোণা হতে তুলে গালে লেগে থাকা রন্ধনের ছাপ মুছে নিল শ্রেয়া। এতে হিতে বিপরীত হলো মেয়েটার সঙ্গে। কাজল চোখের নিচ থেকে ছড়িয়ে গাল পর্যন্ত চলে এলো। বিধ্বস্ত চেহারা নিয়ে ছাদটা সিঁড়ি ভেঙে প্রিয়র রুমে চলে আসে। ওকে দেখে ধক করে উঠে প্রিয়র বুক। অনর্গল জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে? মুখে এই অবস্থা কেন? তুই এতক্ষণ মায়ের রুমে ছিলি? হ্যাঁ, আর মুখে কি হবে? আয়নায় গিয়ে দেখ। শ্রেয়া আরশিতে চেহারার হাল দেখে আনমনে হাসল। হয়তো দুঃখের সাগরে ভেসে যাওয়ার কথা এই মুহূর্তে উল্টো মেয়েটার হাসি পাচ্ছে। মুখে বলল, কাজলটা ছড়িয়ে গেছে, ধুয়ে আসি। প্রিয় এত সময় দম আটকে বসেছিল। আয়ুষী খানিক মিনিট পূর্বেই বেরিয়ে গেছে। গেছে বললে ভুল হবে সেটা, বরঞ্চ মা ডেকে নিয়ে গিয়েছে লাঞ্চের জন্য। যাওয়ার সময় রাশেদা বলে গেলেন শ্রেয়াকে নিয়ে যেন বিনা বিলম্বে নিচে যায়। কিন্তু প্রিয় উত্তর দিতে পারল না, কোনো মতেই শ্রেয়াকে নেওয়া যাবে না। শ্রেয়া মুখ ধুয়ে বেরিয়ে আসতেই দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করে বলল, নিচে যাবি খেতে? শ্রেয়া প্রতি উত্তর করতে পারল না তৎক্ষণাৎ। নিচে অন্য সদস্য থাকতে পারে চৌধুরী বাড়ির, এখন সে প্রস্তুত নয় বাকি সবার মুখোমুখি হওয়ার জন্য।
আচ্ছা, পিউ সব জানে? হুট করে শ্রেয়ার মাথায় খেলে গেল বিয়ের পরের দিনের সকালের কথা। রহিমা খালা বলেছিল লেকচারার ওর পাশে ছিল সারা রাত। তুর্য তো পাগল ছিল। তার মানে সেই মতো লেকচারার বলতে আয়ুষকে বোঝানো হয়েছে। আয়ুষকে চিনতে বুঝতে বাকি রইল না শ্রেয়ার। কোথাও প্রশ্ন থেকে যায়। বছর দেড়েক আগে যখন আয়ুষের সাথে প্রথম সাক্ষাৎ হয় প্রিয়র মাধ্যমে, তখন কেন চীনেও অচেনা সেজেছিল? আয়ুষ কি প্রিয়কে বলেনি? প্রিয়র সঙ্গে দেখা হওয়াটা কাকতালীয় নাকি অন্য কিছু? কাকতালীয়ই হবে, নয়তো প্রিয় সত্যিটা জানলে ওকে ভুল করে হলেও মুখ ফসকে বলে দিত। ওর জানা মতে প্রিয়র পেটে কোনো কথা হজম হয়নি। কিন্তু মানুষের কি একরূপই থাকে? হতে পারে এক একজনের সাথে এক এক রূপের ব্যক্ত করে নিজেকে। যাই হোক, আড়ালে যা থাকুক না কেন, শ্রেয়া সিদ্ধান্ত নিল প্রিয়কে সব খুলে বলবে। তবে এখন মোক্ষম সময় নয়, তার আগে এখান থেকে চলে যেতে হবে। শ্রেয়া চায় না মেহরিমা চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টির কারণ হতে। নিচে গিয়ে খাবো না, তুই যা প্রিয়, আমি রুমেই খাবো। জানিস তো, নতুন মানুষদের সাথে মিশতে আমার অস্বস্তি লাগে। সেই জায়গায় খাবার নামে গলা দিয়ে? তুই যা। প্রিয়র হাসতে ইচ্ছে করলো। যে এতিমখানায় শখানেক মানুষের সাথে ডাল ভাত খেতে কখনো দ্বিধাবোধ করেনি, তার কিনা এখন মিশতে অস্বস্তি। কথাটা ব্যাপক মজার ছিল। তবে প্রিয় সন্দেহ জাগলো। শ্রেয়া এমন কেন বলল? কি কারণে? তুর্য স্যার আছে বলে? একটু আগেই সে স্যারের ক্ষতে মলম লাগিয়ে দিয়েছে, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। তাই তার জন্য না যাওয়ার প্রশ্নই আসেনি। তবে চৌধুরী বাড়ির অন্য কাউকে দেখে ফেলেছে? প্রিয় ভয় সেটে গেল। প্রাণপ্রিয় বান্ধবীকে হারানোর ভয়টাও ওর অত্যাধিক। শ্রেয়া ভুল বুঝলে ওর পুরো পৃথিবী অন্ধকারে তলিয়ে যাবে। আন্দাজ করার জন্য সচকিত নয়নে তাকালো। প্রশ্ন করলো, আয়ুষের পরিবারের সবাইকে দেখবি না? না। শ্রেয়া কণ্ঠ স্বাভাবিক রেখে প্রত্যুত্তর করে। প্রিয় সন্দেহের তালিকায় নাম লিখাতে নারাজ সে। প্রিয় দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ছাড়ল। তবে তা ক্লান্তির নয়, স্বস্তির। আয়ুষকে বলে সব জানিয়ে দেবে ও শ্রেয়াকে। কতক্ষণ এভাবে লুকিয়ে রাখা যায়, যেখানে সত্য চক্ষু সম্মুখে? তাই সেও পারবে না। নিচে গিয়ে খাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও শ্রেয়ার জোড়াজুড়িতে আসলো। মেয়েটার একটাই কথা, প্রিয় তাদের বাড়ির হবু বউ হয়ে নিচে গিয়ে একসাথে না খেলে ব্যাপারটা খুবই দৃষ্টিকটু দেখায়। দোনোমনো করতে করতে প্রিয় ডাইনিং টেবিলের সন্নিকটে আসে। ইতিমধ্যে সবাই যার যার আসনে বসে পড়েছে। বিশাল বড় টেবিল, হরেক রকমের পদ সাজানো তাতে। শতভোগ শ্বশুর বাড়ির লোক। তাদের সামনে প্রিয়র উঁচু মাথা নুইয়ে গেল লজ্জায়, সংকোচে। স্ত্রী হাতুড়ে সরে ডেকে আয়ুষের পাশে চেয়ারে বসিয়ে দিল। রাশেদা মেয়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কি রে শ্রেয়া কই? প্রিয় ভরকে গেল। মায়ের মুখে শ্রেয়া নামটা কর্ণধার হওয়ার মাত্র ওর সঙ্গে সঙ্গে চমকপ্রবাদ দেখালো আরো কয়েকটা মুখ। প্রথমত আয়ুষের গলায় সদ্য পান করা পানি আটকে গেল। বহু কষ্টে ঢোক দিলে চক্ষুদায় বৃহদাকার করে ফেলল। মনে পড়ে এটা তো তার ভাবির নাম। প্রিয় আমতামতা করে জবাব দেয়, ওর খাবার উপরে পাঠিয়ে দাও আম্মু, শরীর একটু খারাপ লাগছে, তাই নিচে আসেনি। তুর্য চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। প্রিয়র কথাটা শ্রবণ হতে না হতেই তুর্যর আচমকা উঠে যাওয়ায় হতভম্ব সবাই। মেহরিমা উত্তেজিত স্বরে বলে উঠলেন, কি হলো, খাবি না? মেহরিমা দিকে তাকালো না তুর্য। সোজা দৃষ্টি ফেলল প্রিয়র বাবার দিকে। নম্র ভদ্রতা বজায় রেখে বলল, খিদে ফুরিয়ে গিয়েছে আঙ্কেল, কিছু মনে করবেন না, একটা জরুরি কাজ পড়ে গিয়েছে। হঠাৎ মেসেজ আসলো, এখনই যেতে হবে, রাতে আসবো। একদণ্ড আর উপস্থিত থাকলো না প্রিয়দের বাড়িতে। বড় বড় পা ফেলে বাহিরে আসে অন্তর্মহল ছেড়ে। নিজে ড্রাইভ করতে পারবে না বিধায় একজন ড্রাইভারকে ডেকে গাড়ির পিছনে উঠে বসলো। ড্রাইভার মোতালেব দেখলো তুর্যর অগ্নিময় দু চক্ষু। ঘাবড়ানো স্বরে জিজ্ঞেস করলো, কোথায় যাবো স্যার? পাগলা গরদে, মনে হচ্ছে আবারও পাগল হতে চলেছি। অ্যাক্সিডেন্ট নয়, হৃদয়ের যন্ত্রণা। তুর্যর বিরক্তি ভরা কণ্ঠের উল্টাপাল্টা কথা শুনে মোতালেব তাজ্জব হয়ে চেয়ে রইল কয়েক পল। কিছু সময় পর মুহূর্তে গাড়ি স্টার্ট দিয়ে যেতে থাকে অজানা গন্তব্যে। রাশেদা সবাইকে রুম দেখিয়ে দিলেন বিশ্রামের জন্য। সারাদিন রাত পড়ে আছে পরিণয় ঘটিত আলোচনার। মেহরিমার রুমে এসে চুপ করে বসে রইলেন। হাসপাস অবস্থাও না। তুর্য হাত কিভাবে কাটলো সেটা বলেনি। তার উপর না খেয়ে আকস্মিক বেরিয়ে গেল। ছেলেটার মাথায় কি চলছে কিছুই বোধগম্য হচ্ছে না ওনার। কিন্তু তুর্য অনেক ধূর্ত। জীবনের হিসেব নিকেশে বড্ড বট্টু। নিশ্চয়ই কয়েক বছরের সমীকরণ মেলাতে হন্য হয়ে ঘুরছে।
যা করার তাড়াতাড়ি করতে হবে, যে করেই হোক ছেলেটার জীবনটা গুছিয়ে দিতে হবে। প্রথম ছেলের মতন দ্বিতীয় সন্তানকে নিজের বানানো গণ্ডি পেরিয়ে যেতে দিবেন না তিনি। প্রিয় আয়ুষের সাথে অহমিকা ও তুর্য জুটিয়ে বেঁধে দিবেন বলে ঠিক করলেন। কিন্তু তার আগে পুরনো আপদকে সরাতে হবে। কাজের একজন মহিলাকে দিয়ে শ্রেয়াকে ডেকে আনালেন তিনি রুমে। দরজা বন্ধ করে রাগান্বিত দৃষ্টি ঠিক করলেন, কণ্ঠে প্রবল আক্রোশ। এখানে কি করছো তুমি? প্রিয়কে বান্ধবী বানিয়ে আমার ছেলের জীবনে বসত করার চেষ্টা করছো? শ্রেয়া ভেবেছিল চুপি সারে সব হজম করবে, পারল না। নিজের ধৈর্যের সীমা অতিক্রম করে বলল, বসত গড়লে আমাকে ঠেকানোর সাধ্য আদৌ আছে আপনার? আপনার প্রথমেই বুঝে উচিত ছিল, আমি যেহেতু আপনাদের চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছি, তার মানে আমি স্ত্রীর অধিকার চাইছি না। আপনার প্রথমেই বুঝে উচিত ছিল, আমি যেহেতু আপনার চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রাখছি, তার মানে আমি স্ত্রীর অধিকার চাইনি। কোন ভিত্তিতে আমাকে এসব বলেন? আমার স্বামীর উপর আমার হক আছে, কিন্তু আমি নিজের অতীতের বিষাদগ্রস্ত স্মৃতি টেনে ওনাকে ফেলে চলে গিয়েছিলাম। তাই এখন ওনার সামনে স্ত্রী হয়ে দাঁড়ানোটা স্বার্থপরতা, বই কিছুই না। যার খারাপ সময় আমি থাকতে পারিনি, তার ভালো সময় আমার প্রাপ্য না। মেহরিমা বাঁকা এসে বললেন, আসলেই তুমি ডিজার্ভ করো না। করে একমাত্র অহমিকা। তুর্যের বিয়ের কথা জানে না। যদি জানে তুমি ওর স্ত্রী এবং বিয়ের পর দিন সে পাগল বলে তুমি তাকে ছেড়ে পালিয়েছ, তাহলে ঘৃণা করবে। কারণ ঘৃণার পাত্রী হওয়ার চেয়ে আড়ালে থাকাই বুদ্ধিমানের কাজ। অহমিকা ওকে সুস্থ করেছে। মেয়েটার ভালোবাসার স্বার্থ নেই। আমি ওকেই আমার ছেলের জীবনে চাই। শুনো, ডিভোর্স পেপার বানানোর জন্য উকিলকে ফোন দিয়েছি, সাইন করে দেবে। যেই সম্পর্কের সূচনা তুর্যর অগোচরে হয়েছে, তার সমাপ্তিও ওর অজান্তেই হবে। অধিকার না দেখানোর বিষয়টার ক্ষেত্রে শ্রেয়া বিনা যুদ্ধে নিজেকে পরাজিত দাবি করেছিল, কিন্তু ডিভোর্স চলবে।